প্লিজ তাড়াতাড়ি করুন, ব্যথা পাচ্ছি। আমি আর ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিলাম, আর ওনার ইচ্ছা মতো আমাকে ভোগ করতেই লাগলো। আর করবেই না কেন? তিনি তো টাকা দিয়ে আমাকে কিনে নিছে 2 ঘন্টার জন্য। আরও কিছুক্ষণ তিনি আমাকে ভোগ করার পর আমার শরীরের ওপর ওনার শরীর এলিয়ে দিলেন। আমার ঠোঁটজোড়া ওনার ঠোঁট দিয়ে আঁকড়ে ধরল, আর আমার ঠোঁটজোড়া চুষতে লাগলেন। আমি কিছু উপায় না পেয়ে তার সাথে রেসপন্স দিতে লাগলাম, কারণ আমি এখন তার কাছে টাকায় বিক্রি হয়ে আছি। আর হাত দিয়ে তিনি আমার সারা শরীর স্লাইড করতে লাগলেন। আমার খুব বিরক্ত লাগতেছিল, কিন্তু কিছু করার নেই। মুখ বুঝে সব সহ্য করে নিতে হচ্ছে। আজ প্রথমবার শারীরিক সম্পর্ক করতেছি শুধু টাকার জন্য। জীবনে কখনো ভাবতে পারিনি টাকার জন্য নিজ ইচ্ছায় নিজের সব কিছু থেকে মূল্যবান জিনিসটা বিক্রি করে হবে। সাকিব রুমে প্রবেশ করে দেখে সুরভি একটা নাইট ড্রেস পরে আয়নার সামনে বসে আছে। তাই আর দেরি না করে সাকিব সুরভিকে পেছন থেকে জড়িয়ে ধরল। ধরে তার নাক দিয়ে সুরভির পিঠে ঘষতে লাগলো। আরেক হাত দিয়ে সুরভির নাইট ড্রেসের ফিতা টেনে খুলে দিল। সুরভি সাকিবের ছোঁয়া পেয়ে একটু কেঁপে উঠল। তারপর নিজেকে সামাল দিয়ে বলল, এতক্ষণে আসার সময় হলো তোমার? কি করব বলো, অফিস করতে হয়, বউকে ফাঁকি দিয়ে তারপর তোমার কাছে আসতে হয়। একটু লেট তো হবেই ডার্লিং। বুঝলাম। আমি তো শুধু তোমার চাহিদা মেটানোর জন্য। আমাকে কেন সময় দিবে তুমি? যখন ইচ্ছা আমার কাছে আসবে, নিজের চাহিদা মেটাবে আর চলে যাবে। আহ, এই রোমান্টিক সময়ে এসব না বললে হয় না তোমার? আচ্ছা, আর বলবো না, সরি। বলেই সাকিবের গালে একটা কিস করলো সুরভি। সাকিবও রেসপন্স দিল তার নিজের মতো করে। সুরভিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজের ঠোঁট ডুবিয়ে দিল সুরভির ঠোঁটে। 30 মিনিট পর বিছানা চাদর গায়ে জড়িয়ে নিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল সুরভি। সাকিব এখনও শুয়ে আছে। সুরভি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলে সাকিব বলে, আচ্ছা সুরভি, আমরা কি পারি না দুজনে এক হয়ে যেতে? মানে কি বলতে চাচ্ছ তুমি? মানে আমি বলতে চাচ্ছি, আমরা কি বিয়ে করতে পারি না? বিয়ে? মাথা ঠিক আছে তোমার? তুমি ভালো করেই জানো আমরা দুজনেই বিবাহিত। তো কি হয়েছে? তুমিও শফিকের সাথে সুখী নও, আর আমিও সাদিয়ার সাথে সুখী নই। শার্ট আপ সাকিব। তোমাকে কে বলেছে আমি শফিকের সাথে সুখী নই? শফিক আমাকে অনেক সুখে রেখেছে। আর হ্যাঁ, আমি তোমার সাথে শুই, তোমার থেকে একটু সময় চাই। এর মানে এটা না যে আমি আমার সংসার ছেড়ে তোমাকে বিয়ে করতে চাই, বুঝেছো? সাকিব চুপ। মনে মনে ভাবছে, শালি, তোকে বিয়ে করবে কে? আমি কি জানি না তুই কেমন? আমি এত তাড়াতাড়ি তোর অতীত ভুলে গেছি? আর তোর কি মনে হয় আমি সাদিয়ার সাথে সুখী নই? আরে, কপাল গুনে সাদিয়ার মতো বউ পেয়েছে আমি। আমি বললাম তোর মন রাখার জন্য, আর দেখে নিলাম তুই কি বলিস। দুঃখিত, আমি তোমাকে কোনো দিন বিয়ে করতে পারবো না। এখন ইচ্ছা হলে আমার সাথে দেখা করবে, না হলে নাই। আরে রেগে যাচ্ছ কেন তুমি? না, আমি রেগে যাচ্ছি না। কথাটা বলেই সুরভি সোফায় গিয়ে বসল, আর সাকিব বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। বলো কি খাবে, চা নাকি কফি? না, আজ কিছু খাবো না সুরভি। সাদিয়া তাড়াতাড়ি বাসায় ডেকেছে আজ। আমি চললাম, বাই। হুম, নিজের স্ত্রীর দিকে খেয়াল রেখো, আর মাঝে মাঝে আমাকেও একটু সময় দিও। সাকিব সুরভির কোনো কথার উত্তর না দিয়ে সুরভির বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। সাকিব চলে যাওয়ার পর সুরভি সোফা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে তারপর বসে টিভি দেখতে লাগলো। এদিকে সাকিব বাসা থেকে বের হবার সময় সুরভির বাড়ির নাইট গার্ডের সাথে গেটে দেখা হলো। সাকিবকে বাসা থেকে বেরিয়ে আসতে দেখে নাইট গার্ড বলল, আরে সাকিব স্যার, কখন এসেছেন? আর চলে যাচ্ছেন নাকি? একটু আগে এসেছি। আসলে একটা বিজনেস ডিল নিয়ে কথা বলা ছিল তো, তাই এসেছিলাম। ও আচ্ছা, তো ডিল কি হলো? হয়েছে। আমি এখন আসি। আচ্ছা স্যার। সাকিব চলে যাবার পর আবুল মিয়া তার কাজে মনোযোগ দিল। এদিকে 30 মিনিট পর বাসায় পৌঁছায় সাকিব।
আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? শিওর। তুমি প্রায় প্রায় দেখি দেরি করে বাসায় আসো, আর এসেই অনেকটা ক্লান্ত ক্লান্ত লাগে তোমাকে, কেন? আরে আমার পাগলি বউ, অফিসে কাজ থাকে তাই। বেশি কাজ করলে তো ক্লান্ত হবই। চলো, ক্ষুধা লাগছে, খেতে দাও। খেতে দিব, তার আগে বলো কি এমন কাজ তোমার যে সারা দিনে করতে পারো না, রাতে করতে হয়? বললাম তো রে বাবা, বস এত সব কাজ দেয় মাঝে মাঝে, যা করতে রাত হয়ে যায়। আমি এখন খুব ক্লান্ত, খেতে দাও প্লিজ। ঠিক আছে, আগে ওয়াশরুম থেকে গোসল করে আসো, তোমাকে অনেক ক্লান্ত লাগছে। এই তো আমার লক্ষ্মী বউ, আমি এক্ষুনি গোসল করে আসতেছি। বলেই সাদিয়ার কপালে আলতো করে একটা কিস করে তার মোবাইলটা টেবিলের ওপর রেখে ওয়াশরুমে চলে গেল সাকিব। এদিকে রাত 10টা। আবুল মিয়ার ডিউটি টাইম শেষ হলে সে সুরভির রুমে চলে যায় বলতে যে আসছে চলে যাচ্ছে, কিন্তু ওপরে গিয়ে দেখে সুরভি নিজের রুমে বসে আছে। আর সুরভিকে দেখে আবুলের একটু সন্দেহ হলো, কারণ আবুল মিয়া লক্ষ্য করত সাকিব স্যার যেদিনই ম্যাডামের সাথে বাসায় কোনো কাজে দেখা করতে আসতেন, কাজ করে সাকিব স্যার চলে যাওয়ার পর প্রায় দেখতো সুরভি গোসল করত, আর ওকে একটু ক্লান্ত ক্লান্ত লাগে। আবুল মিয়া মনে মনে ভাবতে লাগলো, কি এমন কাজ করেন ওনারা যে গোসল করতে হয় আর ক্লান্ত হয়ে যায়? আর ওনাদের কাজ কি শুধু রাতে? এ কেমন বিজনেস ডিল? কি ব্যাপার আবুল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। জি। জি ম্যাম। কিছু বলবে? না ম্যাডাম, আমার ডিউটি টাইম শেষ, তাই বলার জন্য আসলাম। ও, তুমি যাবার সময় গেটটা ভালো করে লাগিয়ে দিয়ে যেও, কেমন? আচ্ছা ম্যাডাম, তাহলে আজ আমি আসি। বলেই চলে আসলো আবুল। গেট ভালো করে লাগিয়ে দিয়ে পাশের দোকান থেকে একটা সিগারেট নিয়ে টানতে টানতে নিজের বাড়ির দিকে হাঁটা দিতে শুরু করলো আবুল। কিন্তু মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, সুরভি ম্যাডামের কাছে সাকিব স্যার কেন বারবার আসেন? সাকিব স্যারের কি এমন বিজনেস ডিল থাকে যে সেটা শুধু রাতেই করতে হয়, দিনে কেন নয়? আমাকে সব জানতে হবে, কারণ ওনাদের কাজকর্ম খুব একটা ভালো মনে হচ্ছে না। আচ্ছা, তা কি ঠিক হবে? এসব ভাবতে ভাবতে নিজের বাসায় চলে আসে আবুল। এদিকে সাকিব সাদিয়া ডিনার করে রুমের লাইট অফ করে শুয়ে পড়ল। সাকিব মাথার পেছনে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে আর ভাবছে, আজ সাদিয়া হঠাৎ করে এমন প্রশ্ন কেন করলো? ওর কি আমাকে নিয়ে সন্দেহ হচ্ছে? পরে আমি সুরভিকে সময় দিতে গিয়ে সাদিয়াকে একটু অ্যাভয়েড করছি না তো? এসব ভাবছে সাকিব, আর তখনই সাদিয়া বলে উঠল, সুরভি কে? সুরভি কে সাকিব? সাদিয়ার মুখে সুরভির কথা শুনে সাকিব যেন আকাশ থেকে পড়ল। তারপরও সে নিজেকে কন্ট্রোল করে বলল, সুরভি কে মানে? সুরভিকে চেনো না আর সে তোমাকে মেসেজ করে? হোয়াট ননসেন্স! মেসেজ করে মানে? দেখো সাকিব, আমার কাছে কিচ্ছু লুকাবে না। তুমি তোমার মোবাইল রেখে যখন ওয়াশরুমে গোসল করতে গিয়েছিলে, তখন তোমার মোবাইলে সুরভি নামে সেভ করা একটি নাম্বার থেকে মেসেজ এসেছিল। ও আচ্ছা, এই কথা। সুরভি আমাদের ক্লায়েন্টের বউ। আসলে ওনার হাজব্যান্ড এখন দেশের বাইরে আছে, তাই ওনার সাথেই সব ডিল করতে হয়। তাই বলে তুমি কি করো বাসায় পৌঁছিয়েছো কিনা এসব মেসেজ করবে? আরে, কথা বলতে বলতে বন্ধুদের মতো একটা সম্পর্ক হয়ে গেছে তো, তাই এসব মেসেজ করে। প্লিজ সাকিব, আমার ভালোবাসার ভাগটা তুমি কাউকে দিও না প্লিজ। তোমাকে আমি প্রচুর লাভ করি, থাকতে পারবো না। তোমার ভাগটা আমি কাউকে দিতে পারবো না। বলে সাকিবের বুকে মুখ গুজে দিয়ে কান্না শুরু করে সাদিয়া। আরে আমার পাগলি বউ, কান্না থামাও, আর আমার ওপর বিশ্বাস রাখো। আমি শুধু তোমার আর তোমারই থাকবো। এদিকে আবুল মিয়া তার ডিউটি ঠিকঠাকভাবে পালন করছিল, আর ফের একবার সাকিবের আসার অপেক্ষা করছিল, কিন্তু সাকিব যেন কিছুতেই আসতেছিল না। আর এভাবেই কেটে যায় 8 দিন। এরপর আবুল একদিন তার ডিউটি করছিল গেটে বসে। এমন সময় কেউ বলল, কেমন আছো আবুল? জি। জি স্যার, ভালো। আপনি এতদিন পর? কি করব বলো, ক্লায়েন্ট তো আর একটা নয়। বাদ দাও, তোমার ম্যাডাম বাসায় আছে? জি স্যার। যান, ভেতরে যান। তারপর সাকিব আর কোনো কথা না বলে ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে দেখে সুরভি ঘুমাচ্ছে। তাকে ডাকবে কিনা এসব ভাবতে ভাবতে তাকে ডাক দিয়েই দিল। সুরভিও প্রথম ডাকে সাড়া দিল।
ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সাকিবকে বলল, কেন এসেছো আজ? কি চাই তোমার? প্লিজ রাগ করো না, আগে আমার কথা শোনো। কি শুনবে? 7-8 দিন থেকে তোমাকে কল মেসেজ করেই যাচ্ছি। কলটা পিক করেছো? কোনো মেসেজের উত্তর দিয়েছো? আরে বাবা, সাদিয়া তোমার ব্যাপারে সব জেনে গেছে, তাই ওকে একটু নর্মাল করার জন্য এই কয়দিন ওকে একটু বেশি করে সময় দিয়েছি, যাতে ও আর এই বিষয়টা মনে না রাখে। সাকিব, তুমি আসলেই একটা গভীর জলের মাছ। তোমাকে চেনা এত সহজ নয়, কারণ শফিকের সাথে বিয়ে হওয়ার আগে থেকেই আমি তোমাকে চিনি এবং ভালো করেই জানি। তুমিও কম কিসে, তুমিও তো শরীফকে গুগলি দিয়ে বিয়েটা করেছ। আচ্ছা বাদ দাও এসব, চলো, অনেকদিন তোমাকে আদর করি না। এদিকে আবুল মিয়া তার প্ল্যান মতো সুরভির রুমে চলে আসে সাকিব সুরভি কি করে সেটা দেখার জন্য, কিন্তু এসে যা দেখলো তা দেখার জন্য আবুল মোটেও প্রস্তুত ছিল না। কারণ আবুল এসে দেখে সাকিব এবং সুরভি দুজন তাদের চরম মুহূর্তে। আবুল মিয়ার যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। মনে মনে ভাবছে, আমি যে এসব দেখলাম, এসব কি সত্যি নাকি স্বপ্ন? সুরভি ম্যাডামকে কত ভালো ভাবতাম আমি, আর শফিক স্যার কত বিশ্বাস করেন ম্যাডামকে, কিন্তু ম্যাডাম সেই স্যারের অনুপস্থিতিতে পরপুরুষের সাথে, ছি, মানুষ এতটা খারাপ হতে পারে আজ বুঝতে পারছি। মেয়েদের অন্ধের মতো বিশ্বাস করাই ভুল। ইনারা তো বড়লোক মানুষ, তাহলে এরা কেন পরপুরুষের সাথে এসব করবে? কিসের অভাব সুরভি ম্যাডামের? সুরভি ম্যামও কি তাহলে শফিক স্যারকে ছেড়ে সাকিব স্যারের সাথে চলে যাবেন? আবুলের এই কথাটা ভাবার কারণ হলো তার স্ত্রী শ্যামলীও 2 বছর আগে তাকে ছেড়ে অন্য ছেলের সাথে চলে গিয়েছিল। আবুল অনেক অনুরোধ করার পরেও আর শ্যামলী ফিরে আসেনি। তাহলে কি শফিক স্যারেরও অবস্থাও আমার মতোই হবে? আমি তো গরিব মানুষ, আমার আর মান সম্মান কি, কিন্তু স্যার তো একজন প্রভাবশালী মানুষ। তিনি এই লজ্জা লুকাবেন কি করে? তিনি কি এসব মেনে নিতে পারবেন? দরজার পাশে দাঁড়িয়ে এসব ভাবতে ভাবতে আবুলের হাত লেগে দরজায় একটু শব্দ হয়। সেই শব্দে সাকিব সুরভি চমকে ওঠে। মুহূর্তের মধ্যে তাদের সুখের মুহূর্ত অস্থির মুহূর্ত হয়ে যায়। দুজন দুজনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের চোখের ভাষায় স্পষ্ট, কে? দুজনের বুকে কাঁপুনি শুরু হয়ে গেছে। তখন সুরভি একটু নর্মাল হয়ে, কে? কে ওখানে? আবুল মিয়া চুপ। কে ওখানে? আবুল মিয়া এখনও চুপ, ভয়ে কাঁপছে সে। তারপর সুরভি কোনো উত্তর না পেয়ে সুরভির বুকের কাঁপুনি আরও বেড়ে গেল। কারণ তার বাসায় এখন এই সময়ে কেউ থাকার কথা নয়। তার হাজবেন্ড শফিক দেশের বাইরে আছে, আর আবুল এখন হয়তো গেটে আছে। সে হুটহাট করে বাসায় আসে না প্রয়োজন ছাড়া। তাহলে কে হতে পারে? সাকিব সুরভি ভয়ে একাকার, কেউ দেখে ফেললে সর্বনাশ। এদিকে সাকিব এই সময়ের মধ্যে রেডি হয়ে নিল। সুরভি কোনো রকম শাড়িটা গায়ে পেঁচিয়ে নিয়ে আস্তে আস্তে দরজার দিকে হাঁটা শুরু করলো। যত দরজার কাছে যাচ্ছে বুকের কাঁপুনি আরও বেড়ে যাচ্ছে। ওদিকে আবুল মিয়াও ভয়ে মেছো বিড়াল হয়ে গেছে। কি করবে এখন বুঝতে পারছে না। এখন সুরভি ম্যাম সামনে আসলেই বা কি করবে? এখান থেকে পালানো আর সম্ভব না, তাহলে জানালা দিয়ে হয়তো দেখা যাবে। এদিকে ভয়ে ভয়ে দরজার কাছে আসে সুরভি। এসে দেখে আবুল মিয়া দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। আবুল, তুমি এখানে? তুমি এখানে কি করছো? আবুল চুপ। তারপর সুরভির কথার স্বাভাবিকতা দেখে সাকিব বলল, কে এসেছে সুরভি? সুরভি সাকিবের প্রশ্নের উত্তর না দিয়ে আবারও আবুলকে বলল, কথা বলছো না কেন? এ সময় তুমি এখানে কি করছো? সুরভির ধমকে আবুল ভয় না পেয়ে বরং বলল, কি করছি বুঝতে পারছেন না? আপনাদের ডিলিং কারা দেখার জন্য এসেছি। ডিলিং মানে? হ্যাঁ, আপনাদের বিজনেস ডিল। এবার সুরভি আর ধমক দিল না, একটু লজ্জা পেয়ে গেল। সুরভি ভেবেছিল যে আবুল হয়তো কিছু দেখেনি বলবে। তারপরেও একটু সাহসের সাথে সুরভি বলল, কি বলতে চাচ্ছ তুমি? ম্যাম, আমি কি বলছি আর বলতে চাচ্ছি সেটা। এদের কথার মাঝে হঠাৎ করে সাকিব হনহন করে বেরিয়ে গেল, সবার সামনে দিয়ে কাউকে কিছু না বলেই। দেখো আবুল, তুমি ভুলে যেও না তুমি কি। তাই মুনিবের কোনো ব্যাপারে এভাবে নাক গলাতে আসবা না, বুঝেছো? এবার তোমার কাজে যাও। ঠিক আছে, আমিও দেখে নেব, বলে দেব সব স্যারকে।
শুধু আসতে দেন স্যারকে। বলেই চলে গেল আবুল। এদিকে সুরভি আর বেশি কিছু না ভেবে রুমে এসে শাওয়ার নিয়ে বসে টিভি দেখতে লাগলো। ওদিকে সাকিব বাসা থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে বাসার দিকে রওনা হলো। একটা অস্থিরতা কাজ করছে সাকিবের ভেতর। যদিও সব শফিক জেনে যায় তাহলে সব শেষ, সাথে চাকরিটাও। আমাদের কোম্পানির এত বড় ক্লায়েন্ট উনি। রাত প্রায় 8টা বাজে বাসায় পৌঁছায় সাকিব। সাকিবের আজও একটু লেট করে বাসায় ফেরা দেখে সাদিয়া বলল, তোমার কি আজও কাজ ছিল? কেন? তোমার এত কাজ থাকে যে নিজের স্ত্রীর কলটাও পিক করতে পারো না? তুমি আবার কখন কল করেছো? তোমার মোবাইলটা বের করে দেখো। তারপর সাকিব ভেতরে প্রবেশ করতে করতে বলল, ঠিক আছে, আগে ফ্রেশ হই তারপর। সাকিব, তুমি আজও ক্লান্ত, গোসল করে আসো যাও। আর তোমাকে একটু টেন্স লাগছে কেন? কই, আরে না, বললাম না যে খুব ক্লান্ত। তুমি যাও, আমি আসতেছি। এদিকে সুরভি টিভি দেখছে, কিন্তু কেন জানি তার অস্থিরতা কাটছে না। মনে একটাই প্রশ্ন, আবুল কি এসব শফিককে বলে দেবে? দিতেও পারে, কারণ আবুল শফিকের কথাই উঠে বসে। না, শফিককে এসব বলে দিলে আমার সর্বনাশ হয়ে যাবে। অনেক কষ্টে বিয়ে করেছি শফিককে। কি করা যায়, কি করলে আবুলকে আটকানো যাবে, এসব ভাবতে ভাবতে ক্লান্ত সুরভি। তারপর ভাবলো, আমাকে আমার পুরনো স্টাইলে ফিরতে হবে সংসার বাঁচাতে। আর আমার সামনে এখন শুধু একটা রাস্তাই খোলা। ওদিকে সাকিব ওয়াশরুমে যাবার আগে পকেটে হাত দিয়ে দেখে ওর মোবাইল নাই। তারপর প্যান্টের সব পকেট, কোটের পকেট সবগুলোতে সার্চ করলো, কিন্তু পেল না। তারপর নিজের অফিস ব্যাগে দেখলো, সেখানেও নেই। এখানে সেখানে সবখানেই খুঁজলো, কিন্তু পেল না। খুঁজতে খুঁজতে ক্লান্ত সাকিব শেষে কোথাও না পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। সাকিবের অস্থিরতা দেখে সাদিয়া বলল, কি হচ্ছে সাকিব? সাকিব মনে মনে ভাবল, সাদিয়া এই খবর শুনলে নিশ্চয়ই সন্দেহ করবে, তাই কথা অন্যদিকে নিয়ে বলল, না কিছু না, তুমি ডিনার রেডি করো, আমি এক্ষুনি আসতেছি। তাড়াতাড়ি আসো। তারপর সাকিব একটু নর্মাল হয়ে শাওয়ার নিয়ে আসলো, কিন্তু মাথায় একটাই চিন্তা, মোবাইলটা হারালো কোথায়? পরে আবার সুরভির বাসায় ফেলে আসি নাই তো? কি হলো সাকিব, কি ভাবছো? হ্যাঁ, না কিছু না। এদিকে সাদিয়ার একটু খটকা লাগলো, ভাবছে সাকিব আজ এমন করছে কেন। তখন সাকিবের কপালে হাত দিয়ে সাদিয়া বলল, সাকিব, তোমার শরীর ঠিক আছে তো? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, টেনশন করো না। এদিকে সুরভি সব প্ল্যানিং করে বসে আছে আবুলের জন্য, কারণ আবুল প্রতিদিন 10টার সময় সুরভিকে বলে তারপর বাসায় যায়। সময় যেন যাচ্ছেই না সুরভির। টেনশন কাজ করছে সুরভির মাঝে। পরে না আবার শফিককে ফোন করে সব বলে দেয় সেই ভয়ে। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। আবুল মিয়া প্রতিদিনের মতো আজব সুরভির রুমে আসলো তাকে বলার জন্য। এসে দেখে সুরভি বসে আছে, তাই আর দেরি না করে আবুল সুরভিকে বলল, আমি চলে যাচ্ছি। সুরভি স্পষ্ট বুঝতে পারল প্রতিদিনের মতো আজ আবুলের কথায় কোনো রেসপেক্টনেস নেই। আর কারণটা সুরভি ভালো করেই জানে, তাই আবুলকে ডাক দিল। আবুল, একটু ভিতরে আসো। জি বলেন। আচ্ছা, তোমার স্যারকে এসব বললে তুমি কি পাবে? মানে? মানে তখন তুমি যা দেখেছো তা যদি তুমি শফিককে বলো তাহলে তুমি কি পাবে? কিছু না, কিন্তু আমি বলবই, কারণ এটা অন্যায়। তুমি কি জানো এটা বলার জন্য তোমার চাকরিও চলে যাবে? আমি ভয় পাই না, আর আমার বিশ্বাস আছে শফিক স্যার এমনটা করবে না। কেন করবে না? যদি আমি বলি তুমি আমার দিকে খারাপ নজরে তাকাও? এটা স্যার কোনোদিন বিশ্বাস করবে না। এসব বলে আমাকে আটকাতে পারবেন না। আমি আসি। দাঁড়াও আবুল, তুমি এসব বললে তো কিছুই পাবে না, আর না বললে আমি তোমাকে এমন কিছু দিব যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারোনি। মানে? মানে তুমি যদি আমাকে কথা দাও যে তুমি শফিককে সব বলবে না, তাহলে তোমাকে তোমার কল্পনার বাইরে থাকা কিছু দিব। কল্পনার বাইরে? দেখুন, আমি টাকা পয়সার লোভী নই, সেটা আপনি ভালো করেই জানেন। জানি। আমি তোমাকে টাকার থেকেও বেশি কিছু
মানে তোমাকে পুরো চমকে দেব। চমকে দেবেন? হুম, চমকে দেব, যা কেউ কল্পনাও করতে পারবে না। আচ্ছা বলেন, কি সেটা? আগে কথা দাও। আচ্ছা দিলাম, এবার বলেন। তারপর সুরভি ভাবল এবার প্ল্যানটা কাজে লাগানোর সময়। তারপর 2 মিনিট মাথা নিচু করে কি যেন একটা ভেবে নিল, আর তারপর এক টান দিয়ে নিজের বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা নামিয়ে দিল। সুরভি ভাবল এবার প্ল্যানটা কাজে লাগানোর সময়। তারপর 2 মিনিট মাথা নিচু করে কি যেন একটা ভেবে নিল, আর 2 মিনিট পর এক টান দিয়ে নিজের বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা নামিয়ে দিল। এটা দেখে আবুল তো পুরা থ বনে গেল। তারপর বলল, এটা কি হচ্ছে ম্যাডাম? তোমাকে বললাম না, তোমাকে এমন কিছু দেব যা তুমি কল্পনাও করতে পারবা না। কিন্তু ম্যাম। কোনো কিন্তু নয়। বলেই আবুলকে জড়িয়ে ধরল সুরভি। ওদিকে সাকিব এবং সাদিয়া ডিনার করে ঘুমিয়ে পড়ল। সাদিয়া ঘুমিয়ে পড়লেও সাকিব কিন্তু ঘুমাতে পারছে না, কারণ সাকিব এখনও শিওর না যে ওর মোবাইলটা কোথায় হারালো। আর ওদিকে আবার আবুলের কাছে ধরা খেয়েছে। সুরভি কি আবুলকে ম্যানেজ করতে পেরেছে? সাকিবের টেনশন যেন কমছেই না। এদিকে সুরভি আবুলকে জড়িয়ে ধরতেই আবুল একটা ঝটকা দিয়ে সরে গেল, কিন্তু সুরভিও যে নাছোড়বান্দা, তাই সে আবুলকে জোর করে ধরে বিছানায় শুয়ে দিয়ে তার ঠোঁট দখল করল। আবুল কিছুক্ষণ ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু পারল না। তারপর আবুলের ইচ্ছা না থাকা সত্ত্বেও সুরভিকে রেসপন্স দিল, কারণ এভাবে কোনো মেয়ে যদি কোনো পুরুষ মানুষকে জড়িয়ে ধরে কিস করতে থাকে তাহলে সে কি রেসপন্স না করে থাকতে পারবে? আবুলও একজন পুরুষ, আর তার স্ত্রীর সাথে 2 বছর কোনো সহবাস নেই, তাই আবুল যেন প্রায় মরুভূমি হয়ে গেছে। আর সুরভি সেই মরুভূমিতে যেন পানি ঢেলে দিতে চাইছে, তাই আবুলও আর রেসপন্স না করে থাকতে পারল না। পরের দিন সকালে ঘুম থেকে সাদিয়ার আগে ওঠে সাকিব। উঠে সাদিয়ার মোবাইল দিয়ে সাকিব তার নিজের মোবাইলে কল দেয়। এদিকে সুরভি ঘুমাচ্ছে, আর সাকিব কল করেই যাচ্ছে। একটু পর সুরভি লক্ষ্য করলো কোনো মোবাইল বাজছে, কিন্তু এটা তার মোবাইলের রিংটোন না। তাহলে কার মোবাইল হতে পারে, আর সেটা তার রুমে কেন? মোবাইলটা বেজেই চলেছে। মোবাইলের শব্দে ঠিকমতো ঘুমাতেও পারছে না সুরভি, তাই ঘুম থেকে উঠে মোবাইল খুঁজতে লাগলো, কিন্তু কোথায় বাজছে সেটা বুঝতে পারছে না। ঘুম ঘুম চোখে কিছুই বুঝতে পারছিল না সুরভি। তারপর একটু স্থির হয়ে দাঁড়িয়ে থেকে মোবাইলটা ঠিক কোথায় বাজছে সেটা শিওর হওয়ার চেষ্টা করলো। তারপর মনে হলো তার রুমের কোণে থাকা টেবিলের দিক থেকে শব্দটা আসতেছে। তারপর সুরভি টেবিলের কাছে গিয়ে দেখে একটা মোবাইল। একটু চেনা চেনা লাগলো মোবাইলটা। হাতে নিতেই আবার বেজে উঠল। সাদিয়া নামে সেভ করা একটা নাম্বার থেকে কল। তখন সুরভি ফোন রিসিভ করে। হ্যালো, কে? সাকিব সুরভির কণ্ঠ চিনতে পারল। তারপর বলল, আমি সাকিব। মোবাইলটা তাহলে তোমার বাসায় রেখে আসছি। ও, তুমি? এসে নিয়ে যাও। আচ্ছা, আমি অফিসে যাওয়ার সময় নিব, এখন রাখছি। বলেই কলটা কেটে দিয়ে একটা দীর্ঘ শ্বাস ছাড়ল সাকিব। যাক, তাহলে হারায়নি। তারপর সুরভি মোবাইলটা রেখে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। সকাল 9টা, সুরভি বসে টিভি দেখছে। এমন সময় সুরভির মোবাইলটা বেজে উঠল। মোবাইলটা হাতে নিয়ে দেখে শরীফের কল। হ্যালো। ভালো, তুমি? জি ভালো। একটা সারপ্রাইজ আছে সুরভি। তাই নাকি? কি সারপ্রাইজ? দরজাটা খোলো। কেন? আগে তো খুলবা নাকি? সুরভি একটু অবাক হয়ে দরজা খুলতে গেল, আর দরজা খুলেই ইয়া বড় একটা ধাক্কা খেল। তুমি হুম। কবে কবে আসছো? আর আসার আগে একটা কল দিবা না? ঢাকায় কাল এসেছি, আর আজ সোজা তোমার কাছে। আর কল দিলে তো আরও একটা সারপ্রাইজ দেওয়া হবে না? আরো একটা সারপ্রাইজ? তুমি কি আমার জন্য নেকলেস আনছো? না, চলো ভিতরে, পরে জানতে পারবে। তারপর দুজনে ভেতরে গিয়ে বসল। সুরভি বসে আছে, আর শরীফ উঠে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। তখন, আমার মোবাইলটা কই সুরভি? এদিকে ওয়াশরুম থেকে কথাটা শুনে চমকে গেল শরীফ। কোনো শব্দ না করে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শরীফ চিন্তা করল, মোবাইল চাচ্ছে কে?
সুরভি একটু অবাক হয়ে পেছনে ফিরে দেখে সাকিব। সুরভি কোনো কথা বলার আগেই সাকিব ভেতরে প্রবেশ করতে করতে বলল, কাল আবুল কোনো প্রবলেম করেনি তো? সুরভি কোনো কথা না বলে একবার ওয়াশরুমের দিকে তাকিয়ে সাকিবকে মোবাইলটা তাড়াতাড়ি দিয়ে বলল, এক্ষুনি চলে যাও এখান থেকে। শরীফ বাসায় আসছে, ও এখন ওয়াশরুমে আছে। কি? তুমি যাও। ওদিকে শফিক ওয়াশরুম থেকে সব শুনছে, একটু উকি দিয়ে দেখলো সাকিব। তখন মনে মনে ভাবছে, সাকিবের মোবাইল সুরভির কাছে, আর কাল আবুল প্রবলেম করছে কিনা, মানে কি এসবের? তাহলে কি আমার অবর্তমানে সাকিব আমার বাসায় আসতো? কিন্তু কেন? সাকিবের সাথে আমার ক্লায়েন্টের সম্পর্ক, তাহলে সুরভির সাথে কি? এরকম কিছু প্রশ্ন মাথায় নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো শরীফ, কিন্তু সুরভিকে কিছুই বুঝতে দিল না। চলো নাস্তা করব। চলো। তারপর শরীফ আর সুরভি নাস্তা করে নিল। এরপর দুজনে মিলে একটু রেস্ট নিল। ঘুরতে বের হলো। সারাদিন ঘুরে সন্ধ্যার আগে বাসায় ফিরল দুজন। এর মাঝে শফিক লক্ষ্য করে কে যেন সুরভিকে দু একবার কল দিয়েছিল, কিন্তু সুরভি সেটা রিসিভ করেনি। সেটা যে সাকিব ছিল সেটা এক প্রকার ক্লিয়ার। এখন রাত 10টা। আবুল প্রতিদিনের মতো বলে চলে গেল। শরীফ এবং সুরভি ডিনার সেরে ঘুমিয়ে পড়ল। ওদিকে সাকিব এবং সাদিয়াও ঘুমিয়ে পড়ল প্রতিদিনের মতো। পরের দিন সাকিব প্রতিদিনের মতো অফিসে চলে যায়। তারপর দুপুরে লাঞ্চ টাইমে লাঞ্চ করার সময় সাকিবের ফোনে একটা কল আসে। সাকিব মোবাইলটা হাতে নিয়ে একটু অবাক হয়, কারণ কলটা করেছে শরীফ। হ্যালো স্যার, ভালো আছেন? সেটা পরে বলবো, আপনি এখানে চলে আসবেন অফিস শেষ করে। বলেই কলটা কেটে দিল শরীফ। শরীফের কথা শুনে সাকিব কিছুটা অবাক, কারণ সাকিব ভাবছে স্যার তো মাত্র কালকে আসলো, আর আজকে মিট করতে বলছে কেন? কেমন কথা বলবেন? এসবের চিন্তায় আর অফিসে মনোযোগ ঠিকমতো দিতে পারছিল না সাকিব। তাই অফিস শেষ করে সাথে সাথে চলে গেল শরীফের দেওয়া ঠিকানায়। গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেই শরীফ চলে আসলো। কেমন আছেন স্যার? সুরভির সাথে আপনার সম্পর্কটা ঠিক কি? মানে? আমার মনে হয় আমি স্পষ্ট ভাষায় বলছি, তাই আমার কথা না বোঝার মতো কোনো কারণ দেখছি না। জি স্যার, আপনার কথা আমি ক্লিয়ার শুনেছি এবং বুঝেছি, কিন্তু আপনি হঠাৎ এসব কেন বলছেন, সেটা আবার আমাকে? বাহ, আপনি আপনার মোবাইল রেখে আসেন আমার স্ত্রীর রুমে, আর আমি কি বলছি সেটা বুঝেন না? মোবাইল রেখে আসছি মানে? কেন, ভুলে গেছেন নাকি? সাকিব চুপ। কি হলো, কথা বলছেন না কেন? বলেন। বলুন, সুরভির সাথে আপনার কিসের সম্পর্ক? কই তেমন কিছু না। তাহলে আপনার মোবাইল আমার বাসায় কিভাবে? স্যার, সেদিন একটা বিজনেস ডিলিং নিয়ে কথা বলার ছিল, একটা প্রজেক্ট আটকে ছিল, আর আপনি তো দেশে ছিলেন না, তাই ভাবির সাথে কথা বলতে গিয়েছিলাম, আর ভুলে মোবাইলটা রেখে আসি। তাই নাকি? জি স্যার। কিন্তু আমি তো জানি আপনি প্রতি সপ্তাহে আমার বাসায় যান। কে বলেছে স্যার? যে আপনাকে সবসময় যেতে দেখে। কে এসে? বলুন তো কে হতে পারে? স্যার, আপনি সব কি বলছেন? দেখেন সাকিব সাহেব, আমি এখনও ভদ্রভাবে কথা বলছি, কারণ আমি আপনার সাথে কোনো ঝামেলায় জড়াতে চাই না। আর আমি সুরভি আর আপনার নামে অনেক কিছু শুনেছি আবুলের কাছে। সুরভিকে এসব বলার আগে আমি আপনার সাথে কথা বলছি, কারণ সুরভিকে প্রমাণ ছাড়া কিছু বলতে পারছি না, কারণ আমি জেনে গেছি আমার অবর্তমানে আমার বাসায় ঠিক কী চলে। সাকিব শরীফের মুখে আবুলের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল শরীফের দিকে, আর মনে মনে ভাবছে সংসারও শেষ, সাথে বুঝি চাকরিটাও। কারণ এসবের কারণে যদি শরীফ স্যার তার ব্যবসা আমাদের কোম্পানির সাথে বন্ধ করে দেয়, আর সেটা যদি জিএম স্যার জানতে পারে, তাহলে সব শেষ। আর সাদিয়া, সে তো আগে থেকেই সন্দেহ করে আছে। কি হলো, আপনি নিজে থেকে কিছু বলবেন নাকি আমি আপনার স্ত্রীকে ইনভলভ করবো এসবে? শরীফের মুখে সাদিয়ার কথা শুনে এবার সাকিব পুরা থ হয়ে গেল, হাঁ করে তাকিয়ে আছে শরীফের দিকে। কি ভাবছেন আমি এসব কি করে জানলাম? আমি আরও অনেক কিছু জানি, কিন্তু শুধু সুরভির অতীতটা বাদে, তাই সেটাই জানতে আসছি।
আসলে শরীফ অফিসের কাজে বরিশাল গেলে সেখানেই তার সুরভির সাথে দেখা হয়। আর প্রথম দেখায় ভালো লেগে যায় সুরভিকে, তারপর প্রেম এবং শেষে বিয়ে। সব কিছু হয় মাত্র 10 দিনের মধ্যে। তাই সুরভির সম্পর্কে ভালোভাবে জানার সুযোগ হয়নি শরীফের। আর হ্যাঁ, আপনি যেহেতু আমার সংসার ভেঙেছেন বা ভাঙার দ্বার প্রান্তে এনে রেখেছেন, তাই সব সত্যি সত্যি বলবেন। না হলে আমি কিন্তু আপনার সংসার চাইলে ভেঙে দিতে পারি, এবং সেটার জন্য আমি একটুও ভাববো না। আপনি নিশ্চয়ই জানেন আমার পাওয়ার কতটুকু। সাথে যে আপনার জবটাও চলে যাবে সেটা বলার কি। স্যার, কেন করতে চাইতেছেন আমার এমন সর্বনাশ, যেখানে কোনো দোষ নেই আমার? আপনার দোষ নেই? হা হা হা, হাসাইলেন। আপনি অবশ্যই বুঝতে পারছেন, এসব সুরভিকে বললে সুরভিও বলবে সে দোষী না। এমন সময় কেউ বলবে না যে সে দোষ করেছে। স্যার, আপনি কি আগে জানতেন যে সুরভি একজন পতিতা ছিল? আপনার সাথে বিয়ে হওয়ার আগে ও একজন ফার্স্ট ক্লাস পতিতা ছিল। সাকিবের কথা শুনে শরীফের মাথা ঘুরে গেল। কি বললি তুই? জি স্যার, সুরভি একটা পতিতা মেয়ে। চুপ শালা, একদম চুপ। তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। আর একবার ওই কথা বললে সুরভি একটু খারাপ হতে পারে, তাই বলে তুই ওকে পতিতা বলতে পারিস না। ছাড়ুন স্যার, কি জানেন আপনি সুরভির ব্যাপারে? বিয়ের আগে তো চেহারা দেখে পাগল হয়ে গিয়েছিলেন। এবার শরীফ থবনে গেল সাকিবের কথা শুনে। আপনি কি কখনো নোটিস করেছেন সুরভিকে কি করে? ওর আসল মতলবটা কি ছিল? ওর মতলব কি ছিল মানে? জি স্যার, মতলব ওর স্বপ্ন ছিল নিজের রূপের জালে কোনো বড়লোককে ফাঁসিয়ে বিয়ে করা। আর আপনি তো আমি তো কি? আপনি হলেন ওর বানানো মুরগি। মানে? হ্যাঁ, মুরগি। আর আপনি জানেন ও আমাকেও অনেক ভয় দেখিয়ে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু যখনই ও আপনাকে পেয়ে যায় তখন আমাকে ছেড়ে আপনাকে ধরে। ঠিক আছে, আমি না হয় মেনে নিলাম আমার বউ পতিতা ছিল আর আপনি ছিলেন তার নিয়মিত কাস্টমার, কিন্তু আপনি কি করে জানলেন যে সুরভি এখন ঢাকায়? সুরভি আমার স্ত্রী, আমি ওকে বিয়ে করছি, ও আমার বাসায় থাকে। কেননা সুরভি বরিশালের মেয়ে, আর আপনিও নিশ্চয়ই বরিশালের হবেন। জি স্যার, আমার বাসাটাও বরিশাল। তাহলে আপনি আবার সুরভির সাথে যোগাযোগ করলেন কি করে এখানে, মানে ঢাকায়? সুরভি কি আপনাকে কল করেছিল এখানে আসার জন্য? না স্যার। তাহলে? তাহলে শুনুন, আমি 6 মাস আগে টিসি নিয়ে ঢাকায় আসি আর এখানেই বিয়ে করি। তো একদিন আমি অফিস যাই, আর আমার স্যার আমাকে একটা ফাইল দিয়ে বলে, এই ফাইল একজনের ঠিকানা সহ সব কিছু দেওয়া আছে, আপনি ওনার সাথে দেখা করে ফাইলে সাইন নিয়ে আসবেন। সাথে এটাও বলেন যে আপনি আমাদের কোম্পানির একজন পুরনো ক্লায়েন্ট, তাই যেন আপনার বাসা থেকে হলেও সাইনটা নেই। আর আমিও বসের কথা মতো ফাইলের ঠিকানা মতো চলে যাই আপনার বাসায়, আর গিয়ে আপনার গেটসম্যান আবুলের কাছে জানতে পারি আপনি দেশের বাইরে আছেন। কবে ফিরবেন সে জানে না, তাই চলে আসবো বলে হাঁটা দেওয়া শুরু করি। হঠাৎ আপনার দারোয়ান আমাকে পেছন থেকে ডাক দেয় আর ওপরে যেতে বলে। কেন সেটার কারণ জানতে চাইলে আবুল বলে, স্যার নাই, তাই হয়তো ম্যাডাম সাইনটা করে দিতে পারে। তারপর আমি ওপরে চলে যাই, আর ভেতরে ঢুকতেই কেউ একজন বলল, সোফায় বসো সাকিব, আমি আসতেছি। কথাটা শুনে আমি একটু অবাক হলাম, কারণ কে বলল কথাটা, আর সে আমার আবার নামও জানে কিভাবে। তখন কৌতূহল নিয়ে বসে আছি সোফায়। একটু পর পেছন থেকে আবার বলে উঠল, কেমন আছো সাকিব? আমি সাথে সাথে পিছনে মাথা ঘুরিয়ে পুরো শক খেয়ে যাই। সুরভি, তুমি? এত বড় বাড়ি, আর তুমি? আমি তখন হাঁ করে বাড়িটার চারদিক দেখতে লাগলাম। মুখটা বন্ধ করো, মশা ঢুকে যাবে। তখন আমি ভেবাচাকা খেয়ে বললাম, এত কিছু কি করে সুরভি? বুঝতে পারছো না আমার বরের এগুলো? বুঝেছি, কিন্তু কবে করলে এসব? এসব? মানে বিয়ে? ও, এই তো কিছুদিন আগে। আমাকে বলবে না কেমন আছি? ও কেমন আছো? আমি জানি তুমি নিশ্চয় ভালোই আছো। অনেক ভালো। তো এভাবে অনেক কথা হলো সেদিন। সুরভি নিজেই আমার নাম্বার নিয়েছিল সেদিন।
তারপর থেকে নিয়মিত কথা হতো। কথা বলতে বলতে একদিন হঠাৎ সুরভি আমাকে ওর বাসায় ডাকে সন্ধ্যার সময়, আর আমিও চলে যাই। গিয়ে দেখি সুরভি একটা নাইট ড্রেস পরে বসে আছে আয়নার সামনে। তারপর তারপর কি? আমরা চলে যাই পাপের দুনিয়ায়। কিন্তু বিশ্বাস করুন স্যার, এসবে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। যা হয়েছে সব সুরভির ইচ্ছাই। আচ্ছা, ও জানতো না আপনি বিবাহিত ছিলেন? জানতো। সে এজন্যই আমার প্রতি ওর ইন্টারেস্ট বেশি ছিল। মানে কেন? কারণ ও চাইতো এমন একজন পার্টনার যে তার চাহিদা মেটাবে, কিন্তু বিয়ের কথা বলতে পারবে না। এই কথা শুনে শরীফ চুপ। আর কোনো প্রশ্ন করার শক্তি পেল না। তখন মনে মনে ভাবছে, জীবনে এত বড় ভুল করেছি, শেষ পর্যন্ত বিয়ে করেছি একটা পতিতা মেয়েকে। তখন মাথা নিচু করে বসে আছে শরীফ। কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে এসেছে। চারদিক একটু একটু করে অন্ধকার নামতে শুরু করেছে। রাস্তার ল্যাম্পপোস্টের লাইটগুলো জ্বলছে, আর শরীফ যেন পাথর হয়ে বসে আছে, কোনো কথা বলছে না। একটু পর সাকিব খেয়াল করলো শরীফ কিছু বলছে না, তাই সে নিজে থেকে বলল, স্যার বাসায় যাবেন না? কিন্তু শরীফ চুপ। স্যার। হুম। সাকিব তখন লক্ষ্য করল শরীফের চোখের কোণে জলের ফোঁটা চলে আসছে। তখন সাকিব বলল, বাসায় যাবেন না স্যার? চলেন। তারপর দুজনে এসে শরীফের গাড়িতে বসলো। শরীফ ড্রাইভ করছে, আর বারবার চোখের কোণে আসা জল টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছে। সাকিব কি বলবে কিছু বুঝতে পারছে না। আজ সাকিবের কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। মনে মনে ভাবছে, এসব করা আমার ঠিক হয়নি, কিন্তু এখন আফসোস করে লাভই বা কী? দাঁড়ান স্যার, আমাকে এখানে নামিয়ে দিন, আমি হেঁটে যেতে পারবো এখান থেকে। শরীফ গাড়ি দাঁড় করালো, আর সাকিব নেমে গেল। নামার পর সাকিব কিছু বলতে চেয়েও পারল না। মনে মনে নিজেকেই দোষ দিয়ে ল্যাম্পপোস্টের আলোয় হাঁটা দিতে লাগলো নিজের নীড়ের দিকে। ওদিকে শরীফ আবার চলতে শুরু করলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সাকিব দেখে সুরভির নাম্বার থেকে অনেকগুলো মিস কল ও একটা মেসেজ। সাকিব তখন তাড়াতাড়ি মেসেজটা সিন করার সাথে সাথে সাকিব হতভম্ব হয়ে যায়, কারণ মেসেজটা ছিল, সাকিব, শরীফ অ্যাক্সিডেন্ট করেছে। আমি এখন ইউনাইটেড হসপিটালে। তোমার সময় থাকলে প্লিজ একটু আসো, আমার খুব ভয় করছে। মেসেজটা পড়ে সাকিব মনে মনে ভাবতে লাগলো, শরীফ কেন অ্যাক্সিডেন্ট করলো, আর করলেই বা কখন? আমার সাথে দেখা করে বাসায় যাবার সময়? যদি তাই হয় তাহলে সুরভি কেন আমাকে ডাকছে? এতে তো ওর প্রবলেম হবে। তাই মনে মনে ভাবতে লাগলো, আমি এখন কি করব? তার কিছুক্ষণ ভাবার পর সাকিব ঠিক করলো সে যাবে। তখন সাকিব অফিসে কল দিয়ে ছুটি নেয়, সোজা চলে যায় ইউনাইটেড হাসপাতালে। গিয়ে দেখে সুরভি একটা চেয়ারে মাথায় হাত দিয়ে বসে আছে। সাকিব গিয়ে তার বিপরীত চেয়ারে বসলো। সুরভি, সুরভি। দ্বিতীয় ডাক শুনতে পেল সুরভি। কখন এলে? এই তো মাত্রই। শরীফ কোথায়? অপারেশন থিয়েটারে। হোয়াট? কিন্তু অ্যাক্সিডেন্ট করলো কিভাবে আর কখন? আমি জানি না কিছু। সুরভি, কান্না থামাও। গতকাল 8টার পরে কি শরীফ বাসায় গিয়েছিল? সুরভি বলল, হ্যাঁ। সাকিব এবার বুঝতে পারল আসল ঘটনা। শরীফ হয়তো সুরভির সাথে কথা বলেছে, আর সবটা ক্লিয়ার হয়েছে। তাই নিজের লজ্জা লুকানোর জন্য অ্যাক্সিডেন্ট করেছে। হয়তো আত্মহত্যা করতে চেয়েছে, কারণ নিজের স্ত্রীর এসব শুনে খুব কম পুরুষই নর্মাল থাকতে পারে। আচ্ছা সুরভি, শরীফ বাসায় যাওয়ার পর তোমাকে নিয়ে কি কোনো কথা হয়? কি নিয়ে আর কথা হবে? তুমি আমার সুখের সংসারে আগুন লাগিয়ে এখন বলছো কি নিয়ে? আমি আগুন লাগিয়েছি? আর আমি কি এসব বলতে চেয়েছি? বিশ্বাস করো, আমি আগে কিছু বলিনি সুরভি। আমি জানি, আবুল সব বলে দিয়েছে। তাহলে শুধু আমাকেই কেন দোষ দিচ্ছ, যেখানে তোমার এবং আমার সমান দোষ? সাকিব, আমি তোমাকে দোষ দেইনি। আমি কি জানতে পারি তোমাদের মাঝে ঠিক কী নিয়ে কথা হয়েছিল? সেসব শুনে আর কি করবে? আমি তো পতিতা। এভাবে বলছো কেন? তুমি তো জানো আমারও সংসার আছে। আমার সংসার বাঁচাতে আমাকে এসব বলতে হয়েছে।
ঠিক করেছো তুমি। আর একদিন না একদিন তো জানতে পারতোই। প্লিজ সুরভি, বলো কি হয়েছে। আমি ওয়াশার থেকে ফ্রেশ হয়ে সোফায় বসে আছি গতকাল রাত 8টার দিকে। এমন সময় শরীফ বাসায় আসে। ওকে দেখে একটু টেন্স লাগছিল, তাই আমি ওকে বলি, কোথায় ছিলে এতক্ষণ? কোথায় ছিলাম সেটা জানতে চাও? শরীফের মুখে কথাটা শুনে সুরভি খুব অবাক হয়। তারপরও নিজেকে সামাল দিয়ে বলে, জানতে চাই মানে? আমার কি দোষ ছিল সুরভি যে তুমি আমাকে নিয়ে এভাবে খেললে? শরীফ, কি বলছো তুমি এসব? কি বলছি? আচ্ছা, সাকিবকে তুমি চিনো না? কোন সাকিব? যে সাকিব তোমার কাছে তার ফোন রেখে যায়, যে সাকিব তোমার পুরনো ক্লায়েন্ট ছিল, তাকে চিনো না? একসময় যাকে বিয়ে করার জন্য চাপ দিতে। ক্লায়েন্টের কথা শুনে সুরভি একটু চমকে যায় আর চোখগুলো বড় বড় করে শরীফের দিকে তাকিয়ে বলে, কি বলছো কি সব? ন্যাকামো করে লাভ নেই সুরভি। আমি আবুল এবং সাকিব দুজনের কাছে সব শুনেছি। তুমি যে কতটা নিজ সেটা আজ জানতে পারলাম। এবার আমি পুরাই অবাক। কোনো কিছু বলার সাহস পাচ্ছি না। মনে মনে ভাবছি, আবুলকে এত কিছু দেওয়ার পরও সব বলে দিল, আর সাকিব এতটা বেইমানি করলো আমার সাথে। কি হলো সুরভি, কথা বলছো না কেন? সুরভি চুপ। আমি জানতাম না তুমি পতিতা ছিলে, কিন্তু বিয়ের পর তো সব ছাড়তে পারতে নাকি? আর যদি ছাড়তে নাই পারো তাহলে আমাকে কেন বিয়ে করেছো? সুরভি এখনও চুপ, মাথা নিচু করে সোফা থেকে উঠে দাঁড়ালো। আসলে তোমার মতো পতিতারা কখনো ভালো হতে পারে না, কারণ তোমরা লোভী। তোমাদের প্রতিদিন ভিন্ন ভিন্ন পুরুষের সাথে শোয়াটা হ্যাবিট হয়ে গেছে। শার্ট আফ শরীফ। তুমি জানো আমি কেন পতিতা ছিলাম? থাক, সেটা না হয় না বললাম যে কেন পতিতা ছিলাম, কিন্তু আমি লোভী ছিলাম না। হ্যাঁ, এটা ঠিক যে আমি কোনো বড় লোকের সন্ধানে ছিলাম, কিন্তু তোমাকে বিয়ে করেছি ভালোবেসে। আর আমার মতো পতিতা কে বানায়? আর কারাই বা যায় সেই পতিতাদের কাছে, বলো? সুরভি, তুমি যে এতটা বেয়াদব জানতাম না। নিজে পতিতা হয়ে আবার আমার মুখে মুখে তর্ক করেছো। হ্যাঁ করছি, কারণ পতিতা কেউ নিজের ইচ্ছায় হয় না, সবার একটা অতীত থাকে। ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু বিয়ের পর কি ভালো হতে পারতে না? কেন করো বিয়ের পরে ওইসব? কিসের অভাব তোমার? কিসের অভাবে এসব করি তুমি বোঝো না? না, বুঝি না। তুমি জানো একটা মেয়ে বিয়ের পর তার স্বামীর থেকে কি চায়? মেয়েরা কি শুধু টাকাই চায়? শুধু এটা বুঝো না যে মানুষের শারীরিক চাহিদা বলেও কিছু আছে। মানুষ যেমন ক্ষুধা লাগলে খাবার খাওয়ার প্রয়োজন, তেমনি শারীরিক চাহিদা মেটানোও প্রয়োজন, আর একটু ভালোবাসা প্রয়োজন। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি তোমাকে শারীরিকভাবে সুখে রাখতে পারি না? আমি তোমাকে ভালোবাসি না? দেখো শরীফ, তুমি আমাকে ভালোবাসো সেটা জানি, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু দূরে থেকে তুমি শুধু আমার মনের চাহিদা মেটাতে পারো, শারীরিক চাহিদা না। আশা করি তুমি এবার বুঝতে পেরেছো এসব আমি কেন করেছি। শরীফ এবার চুপ। আই এম সরি শরীফ। এসব বলার পর শরীফ আবার বাসা থেকে বেরিয়ে যায়। আমি ভেবেছিলাম ও হয়তো রাগ করেছে, কিছুক্ষণ পর ফিরে আসবে, কিন্তু রাত 12টা থেকে 1টা, 1টা থেকে 2টা বেজে গেল, তবুও যখন শরীফের ফেরার কোনো নাম নাই, তাই একটু টেনশন হলো। আমি ওকে কল দিলেও কল পিক হতো না, তখন টেনশন আরও বেড়ে গেল। তারপর রাত প্রায় 2টা 40 মিনিটের দিকে শরীফের কল পেয়ে সাথে সাথে পিক করি, কিন্তু কেউ একজন শরীফের মোবাইল থেকে বলে ও অ্যাক্সিডেন্ট করেছে, ইউনাইটেড হসপিটালে নেওয়া হচ্ছে, আপনি আসুন। আর আমি তো ঢাকায় নতুনই বলতে পারো, শরীফ আর তোমাকে ছাড়া তেমন কাউকেই চিনি না। আর আজ সকাল থেকে আবুলকেও পাইনি, তাই তোমাকে কল দেই, কিন্তু তুমি পিক করলে না দেখে মেসেজ করি। আর এখানে এসে শুনি শরীফকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। সুরভি এসব কথা বলার সময় অপারেশন থিয়েটার থেকে ডক্টরকে বের হতে দেখে সুরভি ডক্টরের কাছে দৌড়ে গিয়ে শরীফের অবস্থা জানতে চায়। আর ডক্টর সুরভির হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বলে, আই এম সো সরি, হি ইজ নো মোর। কথাটা শুনে সুরভি সাকিব দুজনের শকড। সুরভি আর কোনো কথা বলছে না, আস্তে আস্তে ফ্লোরে বসে পড়ল এবং ডক্টর চলে গেল। সাকিব সুরভিকে সান্ত্বনা দিতে চাইলেও পারল না।
তখন কেঁদেই যাচ্ছে সুরভি। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা। কোনো সম্পর্ক মিথ্যার ওপর ভিত্তি করে টিকিয়ে রাখা সম্ভব না, যেমনটা এই গল্পে করেছে সুরভি। তাই কোনো সম্পর্ক তৈরি করার আগে নিজের জন্য না হলেও যার সাথে সম্পর্কে জড়াতে যাচ্ছেন তার জন্য হলেও সত্যিটা বলুন। সত্যি প্রথমে তিতা হলেও পরে অবশ্যই তার সুফল পাবেন। গল্পটার সাথে থাকার জন্য ধন্যবাদ। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।